মানে বাংলাদেশে চিফ জাস্টিস ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে আমার অ্যানালাইসিস, আমি কনস্টিটিউশনাল ল পড়াই প্রায় 20-25 বছর যাবত, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, জাস্ট চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামাত, অন্য যে কোনো দল, তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে। যেমন এই বাস্তবায়নের পদ্ধতি, পথরেখা যেটা বলেছেন, সেটা নিয়ে আমার দুইটা অবজারভেশন আছে। খুবই ভালো হয়েছে পথরেখাটা, কিন্তু একটা কথা বলা হয়েছে, যেমন এটা আমি প্রথম থেকেই বলতাম যে আগামী নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে, ওই জাতীয় সংসদই সংবিধান পরিষদ হিসাবে কাজ করবে। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের নজির রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসের নজির রয়েছে। এটা খুবই কনস্টিটিউশনালি একটা লেজিটিমেট পদ্ধতি। সংসদই এখানে আপনার সংবিধান পরিষদের কাজ করবে। নেপাল, শ্রীলঙ্কাতেও তাই হয়েছে। এখন আপনারা যে যখন একটা সংসদ একই সাথে সংবিধান প্রণয়নের কাজ করে, তখন কিন্তু সে খুব অল্প সময় দিতে পারে। যেমন কখনো কখনো এরকম সিস্টেম করা হয় যে সপ্তাহে 2 দিন তারা সংবিধান পরিষদে কাজ করবে, বা একটা সেশন বা 4টা সেশন সপ্তাহে করবে। তো এমনি সে খুব কম সময় পাচ্ছে। এরকম একটা সংবিধান পরিষদ যে জাতীয় সংসদ হিসেবে কাজ করবে, সে তার সম্পূর্ণ সময়ের খুব বেশি হলে 50% সময় এখানে দিতে পারবে। এরকম একটা সংবিধান পরিষদ 90 দিনে সংবিধান রচনা করে ফেলবে এত দ্রুত? আমার কাছে এটা মনে হয়েছে একটু মানে উচ্চাসা। সবচেয়ে বড় কথা হচ্ছে 90 দিনের মধ্যে যদি তারা করতে না পারে, তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশন কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আমার আপত্তি। শোনে, জাতীয় সংসদ সংবিধান সংশোধন করে, সংবিধান পরিষদ নতুন সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন হতে আমাদের পার্শ্ববর্তী দেশে এমন উদাহরণ আছে 8-9 বছর লেগেছে। তো নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে 72 সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। এটা আপনাদের ইমপ্রুভ করতে হবে যে গণপরিষদ হিসাবে যখন সে কাজ করবে, সে নতুন ওটা করতে আমার ধারণা 2-3 বছর লাগতে পারে। এই 2-3 বছর কি আমি 72 সংবিধান বহন করব? এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, আর্টিকেল 70, তারপরে আমরা সবাই জানি হচ্ছে যে আপনার উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা, এই সংক্রান্ত কিছু ফান্ডামেন্টাল জিনিস যেটা নিয়ে সমাজে বহু বছর যাবত ঐক্য আছে। যেমন ধরেন সংসদ সদস্যরা 90 দিন পর্যন্ত সংসদে উপস্থিত থাকতে পারে, 89 পর্যন্ত একাধারে 90তম দিনে তার সংসদ সদস্য চলে যায়। এই ফান্ডামেন্টাল জিনিসগুলো যেটা আমরা সবাই সারা জীবন ধরে বলে আসছি, এগুলি জাতীয় সংসদ পরিবর্তন করতেই থাকবে। নতুন সংবিধান প্রণয়ন কবে হবে, এই জন্য আমি এই 72-এর বোঝা কেন বহন করব? এটা আপনাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। দ্বিতীয় যে পথরেখাটা দিয়েছেন, সেখানে আমার মনে হচ্ছে টু মাচ এমফ্যাসিস দেওয়া হয়েছে জুলাই সনদের উপর। জুলাই সনদে কি এত কিছুই থাকবে যেটা সংবিধানে ভিত্তি হবে? তাহলে এই জুলাই সনদ আর হবে নাকি আমার সন্দেহ আছে। জুলাই সনদের উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা একটা ধরেই নিয়েছি সবাই জুলাই সনদের উপর অনেক কিছু বিষয়ে একমত হবে। এটা এত সহজ হবে না। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের মোস্ট ফান্ডামেন্টাল শুধু জিনিস রাখা সম্ভব হতে পারে। এটা একটু ভেবে দেখেন, বাট নতুন চিন্তা খুবই ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি যে কন্টেন্ট নিয়ে যেগুলি বলা হয়েছে, সেখানে আমার কাছে মনে হয়েছে ফ্র্যাঙ্কলি স্পিকিং উচ্চ কক্ষকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এত ক্ষমতায় যদি উচ্চ কক্ষকে দেন, তাহলে উচ্চকক্ষে বিএনপি, জামাত এবং নাহিদের দল তাদেরকেই নিয়োগ দিবে যারা দলদাস হবে। উচ্চকক্ষই যদি এত ক্ষমতাশালী হয়, বাংলাদেশের বর্তমান সংবিধানে একটা মাত্র ব্যক্তিকে স্বাধীনভাবে নিয়োগ করা যায়, হচ্ছে চিফ জাস্টিস। রাষ্ট্রপতি স্বাধীনভাবে নিয়োগ করতে পারে এবং বাংলাদেশের সংবিধানে চিফ জাস্টিসের অসীম ক্ষমতা। আপনারা শুধু প্রধানমন্ত্রী ক্ষমতা দেখেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবচেয়ে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে চিফ জাস্টিস। চিফ জাস্টিসরা কি করতে পারে ইতিহাস তো আপনাদের মনে আছে। যাই হোক, একজন চিফ জাস্টিসের কারণে আমাদের জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, ওনার আবার অন্যরকমভাবে কন্ট্রিবিউশন আছে। তা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, চিফ জাস্টিসের যে ক্ষমতা, এই চিফ জাস্টিসের ক্ষমতা আপনার অসীম। যাই হোক, আমার কাছে মনে হচ্ছে উচ্চ কক্ষের উপর অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। এটাকে আপনারা একটু রেশনালাইজ করার চেষ্টা করেন যে সব কিছু তারা করতে পারবে কিনা। আর নতুন নতুন অনেক কমিশনের প্রস্তাব করা হয়েছে এখানে।
আমাদের এখানে তো অলরেডি অনেক কমিশন আছে। আমরা সবসময় যে জিনিসটা বিশ্বাস করি কি, আমরা যখন যে কোনো সংস্কার ভাবনাতে যাই, আমরা সবসময় নতুন নতুন কমিশন করতে হবে করি। একটা হচ্ছে এক্সিকিউটিভ, একটা হচ্ছে জুডিশিয়ারি, একটা হচ্ছে সংসদ। আমাদের এখানে সবচেয়ে ফান্ডামেন্টাল যে দুইটা জবাবদিহিমূলক প্রতিষ্ঠান আছে, সবচেয়ে আদিম ফান্ডামেন্টাল, একটা হচ্ছে উচ্চ আদালত, একটা হচ্ছে সংসদীয় স্থায়ী কমিটি। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো গঠন করা যায়, ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের এত নতুন নতুন কমিশন লাগে না। আমাদের যে নতুন কমিশনগুলো হয়েছে দেখেন, ইনফরমেশন কমিশন, তারপরে যে আমাদের নতুন কমিশন হয়েছে আপনার হিউম্যান রাইটস কমিশন, কম্পিটিশন কমিশন, কি রেজাল্ট দিয়েছে? বরং এক্সিস্টিং যে প্রতিষ্ঠান আছে সেটাকে আরও কত বেগবান করা যায়। আপনারা যেমন স্থায়ী কমিটির কথা বলেছেন, স্থায়ী কমিটির ক্ষেত্রে কয়েকটা কমিটির কথা বলেছেন, ওটা যেন অবশ্যই হেডেড বাই বিরোধী দলের নেতা হয়। এর মধ্যে কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির নাম ঢুকালেন না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, আইন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, অর্থ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটি, শুধু এই তিনটা স্থায়ী কমিটি যদি নিয়ম করে দেন, এটার সভাপতি অবশ্যই বিরোধী দলের একজন হবে, তাহলে এটা মনে হয় আর একটু বেশি আপনার ইম্পর্টেন্স পাবে। আর সংবিধানে যে কমিটিগুলোর কথা উল্লেখ করেছেন ঠিক আছে, এর মধ্যে এস্টিমেট কমিটি বা এস্টিমেট কমিটি বাংলা মধ্যে হিসাব কমিটি না, এস্টিমেট কমিটির নামটাও ঢুকালে ভালো হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস, ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। মানে বাংলাদেশে চিফ জাস্টিস ক্ষমতা সবচেয়ে বেশি প্রধানমন্ত্রীর পরে। চিফ জাস্টিসকে রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে নিয়োগ দিতে পারে। শুধুমাত্র এই কারণে, আমার অ্যানালাইসিস, আমি কনস্টিটিউশনাল ল পড়াই প্রায় 20-25 বছর যাবত, শুধুমাত্র এই কারণে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এই দুইটা পদেই দাস শ্রেণীর লোকদেরকে নিয়োগ দেওয়া হয়। যে এত ক্ষমতা প্রধান বিচারপতি, যে কোনো বেঞ্চ উনি ভেঙে দিতে পারে, একা যে কোনো বেঞ্চ পুনর্গঠন করতে পারে। তাই বিএনপি ক্ষমতা এসে কী করবে, আওয়ামী লীগপন্থী যে জাজগুলো আছে ওদের সবচেয়ে আনইম্পর্টেন্ট বেঞ্চ দিবে বা বেঞ্চই দিবে না, আর নিজেদের রিক্রুট যারা আছে তাদেরকে ফান্ডামেন্টাল রাইটস শোনার বা ক্রিমিনাল জুডিশনের বেঞ্চ। একটা লোক পুরা বাংলাদেশের সমস্ত মানুষের মানবাধিকারের বিচার কন্ট্রোল করতে পারে, একটা লোক, জাস্ট চিফ জাস্টিস। তা আমার আশঙ্কা হচ্ছে, আপনি যদি এত ক্ষমতা উচ্চ কক্ষকে দিয়ে দেন, তখন উচ্চ কক্ষকে বিএনপি, এনসিপি, জামাত, অন্য যে কোনো দল, তারা এমন লোক নিয়োগ করবে যে আপনার ছায়া শুনলেই বুঝতে পারবে কি করতে হবে।